স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। ঢাকায় শুরু হয়েছে ICPD-30 গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক বৈশ্বিক সংলাপ। বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান সরকারের যৌথ উদ্যোগে 2 দিনের এই সংলাপের আয়োজন করছে UNFPA। সকালে রাজধানীর একটি হোটেলে সংলাপটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের স্থানান্তরিত জনসংখ্যার সুযোগগুলো অন্বেষণ করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে বৈশ্বিক এই সংলাপ। একই সঙ্গে UNFPA অনুসারে সংলাপটি বৈশ্বিক ও আঞ্চলিক জনসংখ্যার গতিশীলতা এবং বৈচিত্র্যকে উন্মোচন করবে। এছাড়া বার্ধক্য, আন্তঃপ্রজন্মের সুস্থতা, জনসংখ্যার তথ্যের ভবিষ্যৎ এবং গ্রামীণ সম্প্রদায়ের জনসংখ্যার পরিবর্তনের মতো বিষয়গুলো নিয়ে সংলাপে আলোচনা হওয়ার কথা রয়েছে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি পাহাড়ে অভিযান চালিয়েছে র্যাব 15-এর একটি দল। এ সময় রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরসার আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়। অভিযানে আরসার 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোররাত থেকে উখিয়ার লাল পাহাড়ে এই অভিযান চালায় র্যাব 15-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন জানান, ক্যাম্পে অরাজকতা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছে আরসা। সম্প্রতি তাদের বিরুদ্ধে হত্যা ও গুমের নানা অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি ক্যাম্পের পাহাড়ে অস্ত্র মজুতের তথ্য পেয়ে র্যাব লাল পাহাড়ে অভিযান চালায়। রাঙামাটিতে চলছে UPDF-এর ডাকা আধবেলা অবরোধের কারণে বুধবার সকাল থেকে রাঙামাটি খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও নানিয়ারচর ও খাগড়াছড়ির সাথে সাজেকের সকল যান চলাচল বন্ধ রয়েছে। তবে অবরোধের প্রভাব রাঙামাটি শহরে পড়েনি। রাঙামাটির সাথে অন্যান্য সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে রাঙামাটি খাগড়াছড়ি সড়কে এবং সাজেক সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করে রেখেছে অবরোধ সমর্থকরা। অবরোধের সংঘাত এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। গোপালগঞ্জে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান লুটুল ও প্রতিদ্বন্দ্বী BM লিয়াকত আলীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে লিয়াকত ভূঁইয়ার সমর্থক আব্দুল জলিল ভূঁইয়ার ছেলে অশিকুর ভূঁইয়া গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ সময় আরও 6 জন আহত হয়েছেন। আহতরা হলেন লিওন ভূঁইয়া, হাকিম খন্দকার ও মেহেদি হাসান। এদের মধ্যে লিওন ভূঁইয়ার অবস্থা আশঙ্কাজনক হয় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিদের গোপালগঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘুলিয়া বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দীর্ঘ 5.5 মাস পর দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। প্রথম দিন 30 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে একটি প্রতিষ্ঠান। চলতি মাসের 4 তারিখ থেকে পেঁয়াজ আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর 5 মে কৃষি মন্ত্রণালয়ে পেঁয়াজ আমদানির আবেদন করেন ব্যবসায়ীরা। আবেদনের পর 25 আমদানিকারককে প্রায় 25,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয় কৃষি মন্ত্রণালয়। আমদানিকারকদের প্রতিনিধি আহমেদ আলী সরকার জানান, আমদানি স্বাভাবিক থাকলে পেঁয়াজের দাম কোরবানি ঈদে বাড়বে না। সম্প্রতি দাবদাহে সবাই যখন চরম অস্বস্তিতে ছিল, তখন আরামে কাজ করেছেন রংপুরের একটি কারখানার শ্রমিকরা। অথচ সেখানে নেই এসি ও বৈদ্যুতিক পাখা। গাছগাছালি ও জলাধারে ঘেরা এই প্রতিষ্ঠানে পর্যাপ্ত বাতাস থাকায় এমনটি সম্ভব হয়েছে। দূর থেকে দেখলে প্রথমে ঘন জঙ্গল মনে হয়, কিন্তু একটু এগিয়ে গেলে ঘুম ভাঙে। এটি আসলে একটি কারখানা। প্রধান ফটকের বাইরে থেকে চোখে পড়ে সবুজ গাছগাছালিতে ঘেরা 7তলা ভবনটির উপর থেকে নিচ পর্যন্ত ঝুলে আছে লতা জাতীয় অনেক গাছ। এগুলো বাতাসে দোল খায়। রংপুর রবার্টসন স্টেশন রোডে কারুপণ্য তৈরির এই কারখানা ঘিরে রয়েছে নান্দনিক কয়েকটি জলাধার। এগুলো প্রায় 5 লাখ লিটার পানি ধারণ করতে পারে।
আর এসবের উদ্দেশ্য কারখানার ভেতরে পর্যাপ্ত আলো বাতাস নিশ্চিত করা। এ কারণে ভবনটিতে নেই কোনো এসি ও বৈদ্যুতিক পাখা। দিন-রাত 2 শিফটে কাজ করেন প্রায় 5,000 শ্রমিক। তীব্র তাপপ্রবাহে যখন সবার নাভিশ্বাস উঠেছে, তখন এই কারখানার শ্রমিকরা আরামে কাজ করছেন। আমাদের এখানে বাইরের যে গরম, সে তুলনায় ভিতরে ঠান্ডা, মানে গরমটা কম আছে। মানে এখানে এমন শীতল ভাবে আছে যে আমাদের ফ্লোর পর্যন্ত এই সূর্য তাপটা পৌঁছতে পারে না। আমরা বাইরে গরম থেকে ভিতরে গরমটা কম পাই। আমার মনে হয় না যে আমরা অশান্তিতে আছি বা গরমে অসহ্য লাগতেছে বা ইয়ে লাগতেছে, কোনো ধরনের এটা তখন এসির কোনো প্রয়োজন পড়ে না। আবার নন্দিনী পার্ক আছে, এগুলাতে গেলে অনেক ঠান্ডা স্পর্ধ পাই। এই প্রতিষ্ঠানে শতকরা 80% বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। যেখানে বাইরে উত্তাপ হলো, ভেতরে যে কর্মপরিবেশ সেটা উত্তাপ থাকে না, সেটা শীতল থাকে, যে কারণে কর্মীরা খুব মনোযোগ দিয়ে এবং স্বস্তিতে কাজ করতে পারে। বিদ্যুৎ অপচয়, আমাদের এখানে ছাদে সোলার প্যানেল আছে। সোলার প্যানেলে প্রায় আমরা 30% বিদ্যুৎ, যেটা আমরাই নিজেরাই উৎপাদন করি এবং আমরা ব্যবহার করি। 2012 সালে 8 লাখ স্কয়ার ফিট জায়গার উপর কারু পণ্যের এই কারখানাটি নির্মাণ করা হয়। এরই মধ্যে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে সবুজ ভবনের স্বীকৃতি পেয়েছে। দীপ্ত, বার্তাকক্ষ। সকল উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে পরিবারের কাছে ফিরেছেন এমবি আবদুল্লাহর 23 নাবিক। সোমালি জলদস্যুদের কাছ থেকে মুক্তির 1 মাস পর মঙ্গলবার চট্টগ্রামে পৌঁছান তারা। এ সময় নাবিকদের বরণ করে নেয় বন্দর কর্তৃপক্ষ। আনন্দে আপ্লুত হন স্বজনেরা। সন্তানদের বুকে জড়িয়ে এভাবে আবেগ আপ্লুত হয়ে পড়েন নাবিক নুরুদ্দিন ও সেকেন্ড অফিসার আতিকুল্লাহ খান। আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, সো তার সাপোর্ট দরকার ছিল। সো তাকে এই মুহূর্তে এই পরিস্থিতিতে খবরটা কিভাবে দিব, সবসময় ওদের দেখাতাম যে না আমরা ভালো আছি। এখন অনেক বেশি খুশি। অনিশ্চিত এক পরিস্থিতি থেকে পরিবারের কাছে ফিরতে পেরে খুশি নাবিকরা। আমি সবার প্রথমে গিয়ে আমার মাকে জড়িয়ে ধরবো। আমার মা আমার জন্য খুবই টেনশনে ছিলেন। অলমাটি আল্লাহকে ধন্যবাদ দিতে হয়। আমাদের সারা দেশবাসীর প্রতি অবশ্যই কৃতজ্ঞ। সবাই আমাদের জন্য অনেক দোয়া করছে। অধীর অপেক্ষার পর আনন্দের বন্যায় ভাসছে তাদের স্বজনরা। আসলে ওইটা তো অনেক রিস্ক একটা ব্যাপার ছিল, যে বেঁচে ফিরবে কিনা বা অনেক কিছুই মনের মধ্যে চলতেছিল। কোম্পানি আসলে অনেক দ্রুত কাজ করছে। 2 মাস অনেক ইয়েতে ছিলাম আর কি, মানে আজকে মানে দ্বিতীয়বার মানে নতুনভাবে জন্ম হচ্ছে আর কি, এরকম লাগতেছে। খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। ভালো লাগছে এবং খুবই আমরা আনন্দিত এবং খুশি। জিম্মি দশায় থেকে মনোবল ঠিক রেখে ফিরে আসা সহজ ছিল না বলে জানালেন এমবি আবদুল্লাহর ক্যাপ্টেন। একটা জাহাজ পাওয়া যাবে, কার্গোগুলো পাওয়া যাবে, বাট একটা প্রাণ, কোটি টাকার কার্গো, কোটি টাকার জাহাজ দিয়ে একটা প্রাণ পাবো না। মঙ্গলবার বিকেল 4টায় এসআর শিপিং এর লাইটারেস জাহাজ জাহানমণি 3 বন্দরের জেটিতে ভিড়লে নাবিকদের বরণ করে নেন সিটি মেয়র ও কেএসআরএম কর্তৃপক্ষ। আসলে আমরা সবাই খুব ইমোশনাল যে 2 মাসের একটা উৎকণ্ঠার একটা এপিসোড আজকে শেষ হচ্ছে। তো ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতে এরকম আর কখনো কোনো কিছু ফেস করতে কাউকে হবে না। গত 12 মার্চ ভারত মহাসাগর থেকে 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। পরে 13 এপ্রিল মুক্ত হন তারা। দীর্ঘ অপেক্ষার পর এমবি আবদুল্লাহ 23 জন নাবিক তারা দেশে ফিরে এসে আজকে তারা পরিবার পরিজনের সাথে তাদের ঘরে ফিরে যাচ্ছে। তাদের সাথে সাথে সংশ্লিষ্ট সকলে আশা করছেন সাগরে যেন নাবিকদের যাত্রা সবসময় নিরাপদ থাকে। সেই নিরাপত্তা ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট সকলে যেন সবসময় সেটি নজরদারি করেন। চট্টগ্রামের এনসিটি কন্টেনার টার্মিনাল থেকে রুনা আনসারী, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। গাজার দক্ষিণ রাফা ও জাবালিয়া শহরে স্থল বিমান হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 82 ফিলিস্তিনি নাগরিকের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গাজায় গত কয়েক মাসের ইসরায়েলি হামলায় রাফা শহরে 10 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলা তীব্র হওয়ার কারণে রাফা ছেড়ে 5.5 লাখেরও বেশি ফিলিস্তিনি নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক ফিলিস্তিনি এখনও নিখোঁজ রয়েছেন। ইসরায়েলের অবিরত বিমান ও স্থল হামলার কারণে অনেক জায়গায় অ্যাম্বুলেন্সগুলো পৌঁছাতে না পারায় এখনও ধ্বংসস্তূপের নিচে মরদেহ রয়েছে। সাহিত্যে নোবেল বিজয়ী কানাডিয়ান লেখক এলিস মুনরো মারা গেছেন। স্থানীয় সময় সোমবার রাতে কানাডার অন্টারিওর পোর্ট হোপে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
তার বয়স হয়েছিল 92 বছর। মুন্ডোর লেখা 1 ডজনেরও বেশি ছোট গল্প প্রকাশিত হয়েছে। সুইডিশ নোবেল একাডেমি 2013 সালে তাকে পুরস্কারে ভূষিত করার সময় সমকালীন ছোট গল্পের মাস্টার অভিহিত করেন তাকে। মুন্ডোর প্রকাশিত ছোট গল্পের সংকলনের মধ্যে আছে ড্যান্স অব দ্য হ্যাপি শেডস, লাইভস অব গার্লস অ্যান্ড উইমেন, হু ডু ইউ থিঙ্ক ইউ আর, দ্য মুনস অফ জুপিটার। মুন্ডো কানাডার সর্বোচ্চ সাহিত্য পুরস্কার পেয়েছিলেন। তিনি সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন ম্যান বুকার পুরস্কার পান 2009 সালে। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে আলাভেসকে 5-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাবুতে লা লিগার 36তম ট্রফি দর্শকদের উদ্দেশ্যে প্রদর্শন করে রিয়াল। মাঝেসারির দল আলাভেসের বিপক্ষে প্রথম গোল আসে 10 মিনিটে। স্বাগতিকদের এগিয়ে দেন জুড বেলিংহ্যাম। ভিনিসিয়াস আর ভালভার্দের গোলে বিরতির আগেই জয় প্রায় নিশ্চিত করে ফেলে তারা। বিরতির পর ভিনিসিয়াসের দ্বিতীয় গোলের সাথে আর্দা গুলারের গোলে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। তাতে এক মৌসুমে লা লিগায় 20 ম্যাচে গোল না খেয়ে নিজেদের ইতিহাসের লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচ ক্লিন শটের রেকর্ড গড়ল রিয়াল, ক্লিন শিটের রেকর্ড গড়ল রিয়াল। আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে টটেনহামকে 2-0 ব্যবধানে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার দ্বার প্রান্তে ম্যানচেস্টার সিটি। টটেনহামের মাঠে এ ম্যাচের আগ পর্যন্ত ম্যান সিটি কখনো গোল করতে পারেনি, আর তাই সেখানে কোনো জয় নেই সিটিজেনদের। বলের দখল আর আক্রমণেও কিছুটা পিছিয়ে ছিল তারা। তারপরও বেশ কয়েকবার দুর্দান্ত কিছু শট নিয়েও হতাশ হতে হয়েছে সিটি স্ট্রাইকারদের। তাতে গোলশূন্যই থাকে প্রথমার্ধ। 51 মিনিটে অবশেষে ডি ব্রুইনার ক্রস থেকে ম্যান সিটিকে লিড এনে দেন আর্লিং হাল্যান্ড। একাধিকবার গোল শোধের কাছে গিয়েও ব্যর্থ হয় টটেনহ্যাম, বরং ম্যাচের যোগ হওয়ার সময় পেনাল্টি পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন হাল্যান্ড। তাতে 37 ম্যাচে 88 পয়েন্ট নিয়ে শিরোপার হাত ছোঁয়া দূরত্বে সিটি। এবার এক নজরে দেখে নেব পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো। আমরা যেমনটি বলছিলাম তারাও তেমনটি লিড করেছে। মুক্তির 1 মাস পর স্বজনদের কাছে ফিরলেন 23 নাবিক, আপনজনদের কাছে পেয়ে আপ্লুত এমভি আবদুল্লাহর নাবিকেরা। এছাড়া তারা একটি নিউজ করেছে, ঠেকানো যাচ্ছে না রিজার্ভের পতন। বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, টি-20 বিশ্বকাপ দল ঘিরে বাংলাদেশ যে স্কোয়াড ঘোষণা করেছে 15 সদস্যের, সেটা নিয়ে তারা নিউজ করেছে। চমক শুধু সহঅধিনায়ক তাসকিন। এরপরে আছে আমার হাতে দৈনিক যুগান্তর। তারাও 23 নাবিক নিয়ে ফিরল এমভি আবদুল্লাহ। এই সংবাদ থেকেই প্রধান শিরোনাম করেছেন। আনন্দের ঢেউ কর্ণফুলীতে। আরেকটি সংবাদ তারা করেছে, আবারও ট্যাক্স অ্যামনেস্টি সুবিধা, 15% কর দিলে কালো টাকা সাদা। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তারাও 23 নাবিকের দেশে ফেরার সংবাদটিকেই প্রধান শিরোনাম করেছেন। এছাড়া তারা একটি বিশেষ শিরোনাম করেছেন, বদলাচ্ছে ধর্ষণের সংজ্ঞা, প্রস্তাবে যুক্ত তৃতীয় লিঙ্গ। এরপরে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। এরাও 23 নাবিকের ফেরাটাকেই প্রধান শিরোনাম করেছেন। এই অনুভূতি ব্যক্ত করার ভাষা নেই, জিম্মি দশা থেকে মুক্ত নাবিকরা স্বদেশে, চট্টগ্রাম বন্দরে আবেগ ঘন দৃশ্য। এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ যথারীতি একই শিরোনাম করেছে, ঘরে ফিরলেন সেই নাবিকরা, 33 দিনকে মনে হয়েছে 33 বছর। বাজেট নিয়ে তারা আরেকটি সংবাদ করেছে, রাজস্ব বাড়াতে শক্ত পরিকল্পনা। এরপরে আমার হাতে আছে দৈনিক বণিক বার্তা। তারা শিরোনাম করেছে, রপ্তানির ফোলানো ফাঁপানো তথ্য না অর্থ পাচার। এই ছিল আমার হাতে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।